বাংলাদেশে নতুন এক হাউকাউ শুরু হয়েছে মায়ানমারের রোহিঙ্গার করিডোর নিয়ে। বাংলাদেশে প্রত্যেক দিন ইস্যু পয়দা হয় নতুন নতুন, আমাকেও পিক করতে হয় ইস্যু, কারণ আমার একটা এপিসোড বানাতে তো টাইম লাগে, তাই না? বিষয়টা বুঝতে হয়, পড়াশোনা করতে হয়, এরই মধ্যে একটা নতুন ইস্যু আইসা পড়ে। তা আমি কি করি কন্ত? বাংলাদেশ নিয়ে যারা অ্যাক্টিভিজম করেন আমি তাদের একটু বিনীতভাবে অনুরোধ করি যে নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা প্রয়োগ করেন, কোনো পূর্ব ধারণা বা প্রিজামশন থেকে কোনো উপসংহারে পৌঁছায় না। আপনার অ্যাক্টিভিজম আপনার ব্যাখ্যায় আখেরে কার লগে মিলে যাইতেছে সেটা খেয়াল করবেন। কারণটা হইতেছে আপনারা তো অনেকে দেখে প্রভাবিত হয়, তাই প্রভাবিত যদি উল্টা দিকে হয়ে যায় তাহলে তো মুশকিল, তাই না? সমস্ত ভূ রাজনৈতিক সমস্যা, রাজনীতিক সমস্যা, দেশীয় আন্তর্জাতিক সমস্যা, এটা খুব পরিষ্কারভাবে বোঝা না গেলে সব জায়গায় আপনার ব্যাখ্যা কিন্তু ভ্রান্ত হবে। আজকের এপিসোড আপনাদের রোহিঙ্গা সমস্যার এমন একটা পরিষ্কার ব্যাখ্যা দিবে যে আপনি তারপর থেকে এই অঞ্চলের সমস্ত সাম্প্রতিক সমস্যা খুব সহজে বুঝে যাবেন, একেবারে সেল সেলাইয়া বুঝে যাবেন। আমার পক্ষে সবসময় সবকিছুর ব্যাখ্যা টাইম মতো হাজির করা সম্ভব হয় না, বুঝতেই পারেন, নানা কাজ আছে। কিন্তু এখন আমার মনে হইতেছে যে এই ইস্যুটা নিয়ে আমার আরো আগে কথা বলা উচিত ছিল, তাইলে এই ইস্যুটা নিয়ে কনফিউশন দূর হইতো। যা কনফিউশন শুরু হয়েছে জনগণের মধ্যে, পাবলিকের মধ্যে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আসেন আল্লাহর নামে শুরু করি। রোহিঙ্গাদের তাড়ানো হইল কেন এটা দিয়া। রোহিঙ্গা ইস্যুটা বুঝতে হইলে ইন্ডিয়া ছাড়া বোঝা যাবে না। এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়াকে ধরে টানেন কে? টানতে হয় রে ভাই, কারণ এই অঞ্চলে যা যা হয় তাতে ইন্ডিয়ার একটা কানেকশন আছে। ইন্ডিয়ার মন না বুঝলে, তার কূটনীতি না বুঝলে আপনি সমস্যাগুলোর মূলে যাইতে পারবেন না। ইন্ডিয়ার কি সমস্যা বাংলাদেশ নিয়া, এই অঞ্চল নিয়া, তা আমি এই ভিডিওটা ব্যাখ্যা করেছিলাম। যারা দেখেছেন তারা তো জানেনি, যারা দেখেন নাই তাদের জন্য সংক্ষেপে আবারও বলি আর কি। আবারও শুনলে অসুবিধা নাই, এমনকি যারা আগে শুনেছেন তারাও যদি আবার সংক্ষেপে শুনেন তাও অসুবিধা নাই, আবার মনে হবে একই কথা। ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান। সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে। তার ডর মুসলমানরা যদি আমাদের দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমার দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে। এত নির্যাতন, এত নিপীড়নের পরেও ভারতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে, মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে। এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে, তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা কোনো কিছু আর হাতে রাখতে পারবে না, সব ছুটে যাবে, সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে। তাইলে কি করতে হবে ইন্ডিয়াকে? তাইলে বাংলাদেশকে কাঁটাতারের বেড়া দিয়া ঘিরে রাখতে হবে, যেন কেউ আর চলাচল করতে না পারে, কেউ আর ইন্ডিয়াতে ঢুকতে না পারে। আর বাংলাদেশিদেরকে মারতে হবে গুলি কইরা মাঝে মাঝে, তাহলে বাংলাদেশিরা ডরে আর বর্ডারের দিকে যাবে না, ক্রস করবে না, তাই না? বুঝাও তো, সমস্যা তো মিটে গেল, তাই না? হ্যাঁ, না মিটলো না, নতুন সমস্যা শুরু হইলো। বাংলাদেশের ওই পারে যে 7টা রাজ্য আছে না, যেগুলোকে 7 সিস্টার্স কওয়া হয়, সেগুলো অশান্ত। এগুলো ইন্ডিয়ার সাথে জুড়ে আছে চিকেন নেক নামের একটা ছোট্ট জায়গা দিয়া, এটা দিয়া ওটা যদি চীন চেপে ধরে তাহলে শেষ। আর ওই চিকেন নেক দিয়ে কিছু পাঠাইতে হলে মেনা টাইম লাগে, তো সেইখানে খাদ্য সাপ্লাই, সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে দিয়া, হ্যাঁ, সরাসরি বরাবর। তো তুমি একজনকে ঘিরে রাখবা কাঁটাতার দিয়া, নদীর পানি কাইরে নিবা, মানুষ মারবা, কাঁটাতারে ঝুলাই রাখবা, আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা। এটা হইতে দেবে কোনো সরকার? দেবে না, যদি সেই সরকার জনগণের হাতে নির্বাচিত হয়। তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণধিকৃত, জনগণের সাথে সম্পর্ক নাই, জনগণের ভোটেরও দরকার নাই, তারা হয়ে উঠবে স্বৈরাচার। তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও তাও তারা একসময় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ তারা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে। বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী, বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে, তখনই সে স্বৈরাচার হয়ে যাবে। মুজিব, এরশাদ আর হাসিনা, এই 3 জনই তাহলে স্বৈরাচার হয়ে উঠছিল, তাই না? আর এই 3 জনকে উৎখাতে অভ্যুত্থান আর বিপ্লব লাগিয়েছিল। ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্যে দিয়ে এক সময় জয় বাংলা হয়ে যাবে। হয়েছেও তো, এখন তার ট্রানজিট নাই, তাই তার বিকল্প দরকার। কি সেই বিকল্প? আপনারা দেখেছেন নাই নিউজটা, যে বাংলাদেশকে এড়ায় 7 সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের, দেখেছেন না? এটা নতুন প্রকল্প না, এটা অনেক পুরানা প্রকল্প। আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র। আসেন সেই ষড়যন্ত্র, কূটচক্র আর ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দিই। রোহিঙ্গা সমস্যা সেল সেলাইয়া বুঝে যাবেন, আর কোনোদিন সমস্যা হবে না।
এই যে রোহিঙ্গা বিতরণ করলেন, এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন জায়েজ করে তোলার প্রকল্প, যার নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, সংক্ষেপে কালাদান প্রকল্প। কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর, কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর, যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে। শুধু যে মানুষ তা না, একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। কালাদান প্রকল্পটা কি? কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডাল, মানে বন্দর, নদীপথ, সড়ক, এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার, বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা। মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য, সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টার্সে। এদিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে, কম খরচ লাগবে। তো কোথায় কোথায় দিয়ে যাবে, এডিটর সাহেব ম্যাপে অ্যানিমেশন করে দেখান না? ওই যে কলকাতা থেকে সিত্তুয়ে সমুদ্র পথে যাবে, হ্যাঁ মালটা, তারপরে সিত্তুয়েতে নামবে, এইটা নামার পরে সিত্তুয়া থেকে কালেতোয়া কালাদান নদী পথে যাবে, কালেতোয়া থেকে জরিনপুই মিজোরাম সীমান্ত, এখানে সড়ক পথে যাবে। এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা। তো ভারতে পুরা প্রকল্পের জন্য $500 মিলিয়ন ব্যয় করছে, যা পুরোপুরি ভারত সরকারের অর্থায়ন করছে, পুরা ইন্ডিয়ার এটা খরচ। এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক? কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিত্তুয়ে, ওই যে এখানে এসে নামবে আর কি, এই সিত্তুয়ে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি, এর উপর দিয়ে গেছে। সিত্তুয়ে শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করা হয়েছে তার আগে। 2012 সাল থেকে শুরু করে 2017 সালের যে ভয়াবহ গণহত্যা, রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গৃহপোড়াও, দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে, এইটা এই অঞ্চলটা। কেন তাদের সরাই দেওয়া হয়েছিল? প্রশ্নটা এখানে। কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল? এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্রে।